হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি সিক্স পেপার থেকে দুটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্ন অর্থাৎ 10 নম্বর বা 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন আজকের ক্লাসে, মুঘল যুগে অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থানের কারণগুলি বিশ্লেষণ করো। এখানে প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। সেখানে কি লিখবে দেখো, মুঘল সাম্রাজ্যের সময়কাল ভারতের অর্থনীতিতে এক স্বর্ণযুগ ছিল। এই সময় দেশের অভ্যন্তরে বাণিজ্যের ক্ষেত্রে ব্যাপক প্রসার ঘটে। সাম্রাজ্যের রাজনৈতিক একতা, প্রশাসনিক দক্ষতা, অনুকূল অর্থনৈতিক পরিবেশ এই উত্থানের মূল ভূমিকা নিয়েছিল। নিচে মুঘল যুগে অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থানের প্রধান কারণগুলি বিশ্লেষণ করা হলো। এখানে দেখো অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থানের কারণসমূহ। সেখানে 1 নম্বর অর্থাৎ প্রথম যে পয়েন্টটা বলা হচ্ছে, রাজনৈতিক স্থিতিশীলতা ও কেন্দ্রীয় শাসন। মুঘল যুগের অধীনে একটি বিশাল অঞ্চল দীর্ঘ সময়ের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা লাভ করে। শক্তিশালী কেন্দ্রীয় শাসনের ফলে অভ্যন্তরীণ বিদ্রোহ ও বহিরাগত আক্রমণ অনেক অংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল। এই স্থিতিশীলতা ব্যবসায়ী ও বণিকদের নিরাপত্তা নিশ্চিত করে, যার ফলে তারা নির্ভয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য পরিবহন করতে পারে এবং বাণিজ্যের ঝুঁকি হ্রাস পায়। পরের পয়েন্ট হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা ও সড়ক নির্মাণ। মুঘল শাসকরা বাণিজ্যের প্রসারের জন্য সড়কপথে উন্নতিতে বিশেষ নজর দিয়েছিল। বিশেষত গ্যাংটক রোড এর মতো ঐতিহাসিক সড়কগুলি রক্ষণাবেক্ষণ ও উন্নতি করা হয়েছিল। এই সড়কগুলিতে নির্দিষ্ট দূরত্বের সরাইখানা নির্মাণ করা হয়েছিল। তারপরে দেখো, যা বণিকদের বিশ্রামের এবং পণ্য মজুত করার সুবিধা দিত। উন্নত সড়কপথ পণ্য পরিবহনের সময় ও খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়েছিল। পরের পয়েন্ট হচ্ছে মুদ্রা ব্যবস্থার দেখো প্রতিমিতকরণ। এখানে কি বলা হচ্ছে দেখো, মুঘল সাম্রাজ্যের রূপায়া, তামার হচ্ছে দাম এবং সোনার মোহর এর সমন্বয়ে গঠিত একটি সুসংগত ও প্রমিত মুদ্রা ব্যবস্থা প্রচলিত ছিল। একই ধরনের মুদ্রা সমগ্র সাম্রাজ্য জুড়ে গ্রহণযোগ্য হওয়ায় আঞ্চলিক লেনদেন অত্যন্ত সহজ হয়ে ওঠে। এই প্রমিত মুদ্রা ব্যবস্থা বাণিজ্যের একটি শক্তিশালী মাধ্যম হিসাবে কাজ করেছিল। তারপরে হচ্ছে দেখো, কৃষি ও শিল্প পণ্যের আঞ্চলিক বৈষম্য। সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশে কৃষি ও শিল্পজাত পণ্যের উৎপাদনে প্রাকৃতিক ও ভৌগোলিক কারণে বৈষম্য ছিল। যেমন বাংলা ও গুজরাটে বস্ত্রশিল্পের কেন্দ্র, বিহারে নীল উৎপাদন, দাক্ষিণাত্যে মশলা উৎপাদন। এই আঞ্চলিক বৈষম্যই এক অঞ্চলের উদ্বৃত্ত পণ্যকে অন্য অঞ্চলের ঘাটতি পূরণের জন্য প্রেরণা যোগায়, যা অভ্যন্তরীণ বাণিজ্যের মূল ভিত্তি তৈরি করেছিল। তারপর হচ্ছে দেখো, নগরায়ন এবং বাজারের প্রসার। এখানে কি বলা হচ্ছে দেখো, নগরায়ন ও বাজারের প্রসার। মুঘল যুগে দিল্লি, আগ্রা, লাহোর, ঢাকা, সুরাটের মতো বহু প্রশাসনিক ও বাণিজ্যিক নগরের উত্থান ঘটে। এই নগরগুলি বিশাল জনসংখ্যা এবং উচ্চ ক্রয় ক্ষমতা সম্পন্ন ধনী অভিজাত শ্রেণীর কেন্দ্র ছিল। নগরের চাহিদা মেটাতে গ্রাম থেকে কৃষি ও শিল্পজাত পণ্য সরবরাহ করা হতো, যা বাজারের দেখো আকার ও বাণিজ্যের পরিধি বহুগুণ বাড়িয়েছিল। তারপর হুন্ডি ও বীমা ব্যবস্থার বিকাশ। এখানে কি বলা হচ্ছে দেখো, মুঘল আমলে মহাজন ও সরাফদের মাধ্যমে হুন্ডি ব্যবস্থার ব্যাপক প্রচলন ঘটেছিল। এর ফলে ব্যবসায়ীরা নগদ অর্থ বহন না করেই দূরবর্তী স্থানে লেনদেন করতে পারত, যা নিরাপত্তা ও সুবিধা বাড়িয়েছিল। এছাড়া পণ্য পরিবহনের জন্য বীমা ব্যবস্থাও উদ্ভব হয়েছিল, যা ব্যবসায়িক ঝুঁকি কমাতে সহায়ক ছিল। তারপর দেখো, রাজস্ব নীতি ও অর্থনৈতিক নগরীকরণ। মুঘল সম্রাট তার রাজস্বের একটি বড় অংশ নগদ অর্থে গ্রহণ করত। এই নীতির ফলে
কৃষকদের তাদের ফসল বাজারে বিক্রি করে অর্থ সংগ্রহ করতে হতো। এটি কৃষি পণ্যের বাণিজ্যায়নকে ত্বরান্বিত করেছিল এবং অর্থনীতির সামগ্রিক নগরীকরণ ঘটিয়ে অভ্যন্তরীণ বাণিজ্যের বৃদ্ধিকে অনিবার্য করে তুলেছিল। তারপর হচ্ছে উপসংহার। মুঘল যুগে অন্তর্দেশীয় বাণিজ্যের এই ব্যাপক উত্থান ছিল বহুবিধ কারণের সম্মিলিত ফল। রাজনৈতিক একতা, দক্ষ প্রশাসন, উন্নত পরিকাঠামো এবং একটি সুসংহত আর্থিক কাঠামোর সংমিশ্রণ দেশের অর্থনৈতিক সমৃদ্ধিকে বহুগুণ বাড়িয়ে তুলেছিল। এই শক্তিশালী অভ্যন্তরীণ বাণিজ্য ব্যবস্থা মুঘল সাম্রাজ্যের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করেছিল এবং এর অর্থনৈতিক কর্মকাণ্ডকেও গতিশীল রেখেছিল। পরের প্রশ্ন আছে, বাবরের ভারত আগমনের তাৎপর্য নিরূপণ করো। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচে স্ক্রিনে একটা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে তোমরা এই প্রশ্নের উত্তরটা বুঝে নাও। জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর ছিলেন মধ্য এশিয়ার তৈমুর লংয়ের বংশধর। 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধে তার বিজয় ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে, যা প্রায় 300 বছর ধরে এই উপমহাদেশ শাসন করেছিল। বাবরের এই আগমন ভারতের জন্য একাধিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যার তাৎপর্য ছিল বহুমাত্রিক ও সুদূরপ্রসারী। তারপর হচ্ছে দেখো বাবরের ভারত আগমনের তাৎপর্য। এই পয়েন্ট এবারে তোমরা বুঝে নাও। প্রথম পয়েন্ট আছে দেখো, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা ও রাজনৈতিক একতা। বাবরের আগমনের সবচেয়ে বড় তাৎপর্য হলো এক নতুন শক্তিশালী ও দীর্ঘস্থায়ী সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা। এর আগে দিল্লি সুলতানির আমলের পতনের পর ভারতে একাধিক ছোট ছোট আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিল, ফলে দেশের রাজনৈতিক অনৈক্য ও বিশৃঙ্খলা বিরাজ করত। মুঘলরা ধীরে ধীরে এই বিচ্ছিন্ন শক্তিগুলিকে পরাজিত করে একটি বিশাল ভূখণ্ডকে এক কেন্দ্রীয় শাসনের অধীনে এনে রাজনৈতিক স্থিতিশীলতা ও একতা প্রতিষ্ঠা করে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সামরিক ক্ষেত্রে বিপ্লব ও আধুনিক কৌশল প্রয়োগ। বাবর তার সামরিক কৌশলের মধ্যে এশিয়ার উন্নত প্রযুক্তি ও কৌশল ব্যবহার করেছিল। তার আগমনের ফলে ভারতে প্রথমবার বারুদ ও কামানের ব্যাপক ও সফল ব্যবহার শুরু হয়। পানিপথের প্রথম যুদ্ধে তিনি তুলঘুমা কৌশল এবং দেখো আরাবা পদ্ধতি ব্যবহার করেছিল। আরাবা পদ্ধতি হচ্ছে কামানগুলি সামনে সারি সারি সাজানো গরুর গাড়ি ব্যবহার, ঠিক আছে। তা ভারতের সামরিক রণকৌশলে এক বিপ্লব এনেছিল। তারপরে নতুন প্রশাসনিক কাঠামোর ভিত্তি স্থাপন। মুঘল প্রশাসন পরবর্তীকালে যে বিশাল আকার নেয় তার ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন বাবর। যদিও শের শাহ এবং আকবর এই কাঠামোকে চূড়ান্ত রূপ দিয়েছিলেন, তবুও বাবরই প্রথম ভারতে শাসন ব্যবস্থার পারস্য ও মধ্য এশিয়ার সামরিক প্রশাসনিক উপাদানগুলির সমন্বয় ঘটানো শুরু করেন। তার সময় থেকেই সাম্রাজ্যে রাজস্ব ব্যবস্থা, মুদ্রা এবং বিচার ব্যবস্থাকে পুনর্গঠনের প্রাথমিক কাজ করা শুরু হয়। অর্থনৈতিক সমৃদ্ধি ও বাণিজ্যের প্রসার। পরের পয়েন্ট, মুঘল যুগে ভারতে অভূতপূর্ব অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করেছিল। বাবর এবং তার উত্তরসূরিরা যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং একটি স্থিতিশীল মুদ্রা ব্যবস্থা চালু করার মাধ্যমে অন্তর্দেশীয় ও বহির্বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটিয়েছিল। এই সময়কালে ভারতের শিল্প ও কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। পরের পয়েন্ট আছে দেখো, সাংস্কৃতিক সমন্বয় ও মুঘল সংস্কৃতি, ঠিক আছে, মুঘল সংস্কৃতির সৃষ্টি। এটা দেখো, বাবর মধ্য এশিয়ার সমৃদ্ধ তৈমুরি সংস্কৃতি ভারতে নিয়ে আসেন। এর ফলে ভারতীয়, পারস্য এবং মধ্য এশিয়ার সংস্কৃতির এক অসাধারণ সমন্বয় ঘটে, যা মুঘল সংস্কৃতি নামে পরিচিত। বিশেষত শিল্পকলা, স্থাপত্য, চিত্রকলা, সাহিত্যের ক্ষেত্রে এই সমন্বয় ছিল চোখে পড়ার মতো। বাবর স্বয়ং একজন পণ্ডিত ছিলেন এবং তিনি তার আত্মজীবনী তুজুক-ই-বাবরি বা বাবরনামা লিখেছেন, যা সাহিত্য ও ইতিহাসের অমূল্য দলিল। তারপরে আছে দেখো, স্থাপত্য ও উদ্যান শিল্পের উন্নয়ন। বাবর ভারতে পারস্য শৈলীর উদ্যান নির্মাণ প্রবর্তন করেন, যা ভারতে উদ্যান শিল্পের ইতিহাসে এক নতুন ধারণা সৃষ্টি করে। দেখো, আরামবাগ এর মতো উদ্যানগুলি ছিল
এর প্রথম উদাহরণ। তার উত্তরসূরিদের দ্বারা নির্মিত তাজমহল, লালকেল্লা, ফতেপুর সিক্রির মতো স্থাপত্যগুলি মুঘল আমলেরই অবদান, যা অনুপ্রেরণা এসেছিল বাবরের সময়কাল থেকে। তারপর হচ্ছে দেখো উপসংহার। বাবর ভারত আগমন ছিল একটি বিশাল পরিবর্তনের সূচনা। তার হাত ধরে ভারতে শুধু একটি নতুন রাজবংশ শুরু হয়নি, বরং তা এক নতুন যুগের সূচনা করেছিল, যা সামরিক কৌশলকে আধুনিক করেছিল, একটি বিশাল ভূখণ্ডে রাজনৈতিক স্থিতিশীলতা এনেছিল এবং ভারতীয় সংস্কৃতির সঙ্গে পারস্য ও মধ্য এশিয়ার সংস্কৃতির এক গভীর ও ফলপ্রসূ মেলবন্ধন ঘটিয়েছিল। ভারতের ইতিহাসে মুঘল শাসনকাল এক অবিস্মরণীয় অধ্যায়, যা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল বাবর। এই ছিল তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি প্রশ্নের উত্তর।